যত্নশীল হতেন, ভালো মনোভাব থাকতো, তাহলে তো এগুলা হইতো না। জি, ধন্যবাদ। মুসলিম ভাই, আপনি যদি এই বিষয়ে বলেন। এই বিষয়ে না ওনার সাথে দ্বিমত করার কোনো উপায় নাই, কারণ এটা আমরা সবাই চাই। আমরা সবাই চাই এই জন্য যে কোনো প্রকল্পই যদি একবার শুরু হয়ে থাকে ওটা তো কিছু না কিছু গুণাবলী আছেই, অ্যাজ লং অ্যাজ নেগেটিভ ভ্যালু না করে ওটাকে তো আমরা পোস্টপোন করা উচিত না। কাজে আমি মনে করি যে একজন প্রতি আরেকজন শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং যদি কোনো প্রকল্প কোনো সরকার শুরু করে থাকে, যেমন একটা সরকার যখন ঋণ নিয়ে থাকে আরেকটা সরকার কিন্তু সেটাকে মেনে নিচ্ছে এবং ঋণ পরিশোধ করে যাচ্ছে, বলছে না যে আমি ওই ঋণ মানি না। এটা কিন্তু হয় নাই আমাদের দেশে। প্রজেক্টের ক্ষেত্রেও ওই ধরনের হওয়া উচিত, যে আমি এই প্রজেক্ট সরকার করে গেছে, আমি রেসপেক্ট করি, আমি মনে করি না যেটা প্রায়োরিটি, কিন্তু এটাকে শেষ করে আমারগুলোকে নিয়ে আসবো। এটাকে বন্ধ করে দেওয়াটা ঠিক হয় না। আর আমাদের দেশে একটা প্রবণতা আছে, কিছু নাম টাইটেল বেসড প্রকল্প থাকে যেটা একটা পার্টির সাথে লেভেলড হয়ে যায়, রাজনীতি একদম, এবং এটাকে একটু পরিহার করা ভালো। কারণ একেবারে বেশি সম্পৃক্ত করে ফেললে রাজনীতির সাথে, তাহলে কিন্তু পরবর্তী সরকার ওটাকে ওই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করতে চায়। আমি মনে করি প্রত্যেক সরকারের উচিত প্রজেক্টগুলোকে যত ভালোই হোক না কেন একটু বিরাজনীতিকরণ করা, এটাকে নিরপেক্ষভাবে হতে দেওয়া, যাতে এটা ফুল ক্রেডিট শুধু আমি এবং আমার জন্য এটা আমার সরকারের জন্য, এইভাবে এটাকে লেবেল না করে এটা জনগণের জন্য করা হয়েছে, জনগণের দাবিতে করা হয়েছে, সেইভাবে করলে পরে এটা কিন্তু এই লেভেলটা পাবে না। সেইভাবে করতে পারলে আমরা এই ধরনের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারবো। আমি একটা বিষয় শামসুর স্যারের কাছে আসবো, তার আগে আমি মজিবের কাছ থেকে একটু ঘুরে আসি যে আমরা প্রত্যেক বাজেটের সময় যখন এডিপির ছাড় হবে, এডিপির যখন আমরা বরাদ্দটা পাই, তখনই কিন্তু সবাই আপনারাই বিভিন্ন সময় বলে থাকেন যে এডিপি বরাদ্দ ঠিক আছে, কিন্তু এটা কিভাবে খরচ হবে এবং খরচের গুণগত মান তদারকি, তো সেইটা আমরা বছর পর বছর শুনে আসছি বাজেট ঘোষণার আগে পরে। কিন্তু সরকার কি সেই জায়গায় সেই দক্ষতাটা অর্জন করতে পেরেছে? তার যে মানে খরচ যারা করে সেই কাঠামোর দিক থেকে কি সেই জায়গায় কোনো উন্নতি হয়েছে, বা কেন পারছে না করতে? একটা জায়গায় সাধারণত এডিপি বাস্তবায়ন এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে ধরনের উন্নতির কথা আমরা ভাবছি, প্রক্রিয়াগত জায়গায় কিন্তু উন্নতি হচ্ছে। যেমন বরাদ্দের ক্ষেত্রে এখন একটি মধ্যমেয়াদী পরিকল্পনার আলোকে মন্ত্রণালয়গুলো কিন্তু চলছে, ফলে সরকারের দিক থেকেও কিন্তু অর্থ মন্ত্রণালয়ের দিক থেকে একটা প্রেডিক্টেবিলিটি থাকে যে কোন মন্ত্রণালয় কতটুকু তার প্রয়োজন বা কিভাবে যাবে, মন্ত্রণালয়গুলো সেইভাবে তার প্রকল্পগুলো চয়ন করে রাখে। ফলে সেদিক থেকে আগে থেকেই রিসোর্সের ব্যাপারে যে রিকোয়ারমেন্ট সেটার একটা প্রেডিক্টেবিলিটি তৈরি হয়েছে। কিন্তু যে জায়গাটিতে আসলে একইভাবে উন্নয়ন প্রয়োজন সেটি হলো ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন পর্যায়ে গুণগত মানের পরিবর্তন। সেই জায়গাটির ব্যাপারে কিছুটা হয়তো পরিবর্তন হচ্ছে, যেটি বোঝা যাচ্ছে যে এবার সরকার প্রায় 96% বাস্তবায়ন করেছে, এবং সেক্ষেত্রে মনিটরিং এর জায়গাটিতে কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আগেই এই আলোচনাটি চলে এসছে যে সেটা হচ্ছে একেবারে ফিল্ড লেভেলে যে বাস্তবায়নটি, সেখানে গুণগত মানের কতটুকু আসলে উন্নতি হচ্ছে, সেটি এখনো পর্যন্ত আসলে পর্যাপ্তভাবে সেই জায়গাটিতে উন্নতি করা যায়নি বলেই আসলে আশঙ্কা হয়। এক্ষেত্রে আমার মনে হয় যে আমি জানি না যে এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং দ্বিতীয় পক্ষের মাধ্যমে করলে সেটি দিয়ে যদি কিছুটা উন্নতি হয়, সেটি এখানে হতে পারে অবশ্যই। আরেকটি যে জায়গাটিতে আমার মানে প্রশ্ন রয়েছে সেটি হলো যে যেভাবে প্রকল্পগুলোর আসলে ব্যয় এস্টিমেট করা হয়, আমি জানি না যে এটি আসলে যতটুকু যেটা করা হয় এটি আসলে কতটুকু বাস্তবতার সাথে মিলিয়ে, যদিও আমরা বলি যে হ্যাঁ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সেটি হয়তো যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে যে প্রকল্পটি যে ব্যয় কাঠামোর আলোকে করা হচ্ছে এর থেকে কি কমে করা যেত কিনা। আমার এটি নিয়ে যথেষ্ট মাত্রায় কিন্তু সন্দেহ আছে যে প্রকল্পগুলো ব্যয়ের যে কাঠামোটি তৈরি হয় তার থেকে হয়তো সেই জায়গাটিতে অনেক মাত্রায় আসলে কি বলা যায় এটি লিকেজের জায়গা থেকে যায়, ফলে সেই জায়গাগুলোতে কিন্তু মানে সরকারের নজর দেওয়ার সুযোগ রয়েছে। ছিদ্রের জায়গা থেকে যাচ্ছে মজিব ভাই বলছেন, এবং ব্যয় আসলে কমিয়ে আনা যায় কিনা। ব্যয় কমিয়ে আনার জন্যই তো পরিকল্পনা কমিশনের সৃষ্টি। প্রত্যেকটি মন্ত্রণালয় তার প্রকল্প নিয়ে আসে পরিকল্পনা কমিশনে। সেটা যদি আপনার 10 কোটি টাকার নিচে হয়, মন্ত্রণালয়গুলো নিজেরাই সেটা অনুমোদন করে বাস্তবায়ন করে। 10 কোটি থেকে 25 কোটি টাকার মধ্যে যে প্রকল্প পরিকল্পনা কমিশনে আসে, মূল্যায়ন হয়, মাননীয় মন্ত্রী মহোদয় সেটি অনুমোদন করে থাকেন, এবং 25 টাকার উপরে হলে যেটাকে আমরা বলি একনেক জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় পরিষদ, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী চেয়ার করেন, সেখানে আসেন। তো এই আশা মানে কি, পরিকল্পনা কমিশনে একটি মূল্যায়ন আমরা যেটাকে বলি পিইসি, প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি আছে, সেখানে 12 জন সদস্য। সেই 12 জন সদস্য যেই মন্ত্রণালয় প্রকল্প আনে সে একজন, আর বাকি 11 জন কিন্তু পরিকল্পনা কমিশনের আইএমইডি যে মূল্যায়ন
এটা আমরা ফাইন্যান্স ডিভিশন, এটা ইয়ারডি, বিভিন্ন জায়গার। জিডি, জামিগঞ্জ থেকে একজন সদস্য থাকে ওখানে। তো ওই যে পিইসি আমরা যেটা প্রজেক্ট ইভালুয়েশন করি, তাদের কাজই হলো প্রকল্পটা মনে অনেক ফ্যাট নিয়ে প্রকল্প আসে, অনেক চর্বি নিয়ে। প্ল্যানিং কমিশন প্রায় 30 থেকে 32% ব্যয় কমিয়ে আলাপ আলোচনা করে, এবং সেটাও যদি বড় প্রজেক্ট হয় তখন কিন্তু আমরা আবার একটা মূল্যায়ন কমিটি করে মাঠে পাঠানো হয়, এই ব্রিজ, এই কালভার্টে যে খরচ ধরা আছে এটা বেশি কিনা, এবং তাতে গড়ে আলাপ আলোচনার মাধ্যমে 30 থেকে 32% ব্যয় কমানোর গড় একটা নজির আছে পরিকল্পনা কমে। এই জন্য অনেক মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন সম্পর্কে অভিযোগ করে থাকে, তারা আমার প্রকল্পে হাত দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, গাড়ি কমিয়ে দিচ্ছে। আসলে পরিকল্পনা কমিশন সৃষ্টি করা হয়েছে ওই জন্য, বিশেষ এক্সপার্টাইজ ওখানে আছে, বিশেষজ্ঞতা আছে যারা এটা মূল্যায়ন করে। সেখানে ইঞ্জিনিয়ার থাকে, সেখানে ইকোনমিক্স থাকে, এই 12 জনের মধ্যে কিন্তু সব রকমের লোক আছে। তো একটি মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, সেখানে আমরা বলতে পারি 100% সাফল্য হয়তো হয় না, কিন্তু মূল্যায়নটা হয়। একেবারেই গড় সব যা প্রকল্প আসে সেভাবে না, তা কিন্তু দেওয়া হয় না, এটি আমি বলতে পারি। ডক্টর মনসুর, আপনার কাছে আমি যেতে চাচ্ছি যে এই যে বরাদ্দটা দেওয়া হয়, এটা অভিযোগ উঠে যে ছাড়টা সময় মতো হয় না, এবং যে কারণে অনেক প্রকল্প শুরু করতে দেরি হয়ে যায়। যখন তার টাকা পাওয়ার কথা বা যখন এই টাকাটা খরচ করার সময়, সেই সময়টা পার হওয়ার পর টাকাটা আসে, সেই জায়গাতে কোনো উন্নয়ন হয়েছে কিনা? না, এটা স্বীকার করতে হবে যে উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে এই জন্য যেহেতু এখন মিডিয়াম টার্ম MTBF কনটেক্সটে বাজেট করা হয়, আগে থেকে কিন্তু অর্থ মন্ত্রণালয় জানে যে কি কি প্রকল্প বাস্তবায়ন অধীন আছে এবং তাদের আগামীতে কি ছাড় দিতে হবে, এটা একটা জিনিস। আর 2 নম্বর, ইদানিং গত কয়েক বছর ধরে কিন্তু অর্ধেক টাকা কিন্তু বাজেটের প্রথমেই ছাড় দিয়ে দেয় অর্থ মন্ত্রণালয়। অ্যাটলিস্ট সেটাই আমি শুনি অর্থমন্ত্রী, হ্যাঁ, প্রথমেই ছাড় দিয়ে দেয় তারা, যে তোমরা এটা খরচ করতে থাকো অর্ধেক পরিমাণ। তারপরে 1/3 পরে দেওয়া হয়, এবং বাকি 1/3 তারা বেশ হিসাব করিয়ে দেয়, কারণ সেখানে তখন দেখে যে বাজেটের টোটাল এক্সপেন্ডিচার কোথা থেকে ছাটকাট করতে হবে, সেসব মিলিয়ে সব টাইটলি রাখে। তো তবুও আমি বলবো যে অভিযোগ আছে, এবং অভিযোগের সত্যতাও আছে, যে বড় বড় প্রকল্প, বিশেষ করে ঢাকা চিটাগংয়ের মতো হাইওয়ের মতো প্রকল্প নদী ভাঙ্গরের ক্ষেত্রে অর্থায়ন পায়নি, অর্থায়ন পায়নি। এবং আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে শুধু অর্থায়ন দিয়ে কিন্তু আমরা অনেক সময় প্রকল্প বাস্তবায়ন বলতে মিন করি যে কত অর্থ ছাড় করা হলো এবং কত অর্থ ব্যয় করা হলো, এবং আমাদের যে অডিটটা হয়, অডিটটাও কিন্তু শুধু ব্যয় নিয়েই হয়। বিন কাউন্ট করছি আমরা, যে এত পয়সা খরচ ছিল অ্যালোকেশন, তার থেকে এত পয়সা বেশি হলো, কেন হলো, সক্ষমতা তৈরি। কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে পারফরমেন্স অডিট, অর্থাৎ ওই ব্যয়টা যথাযথভাবে যথাযথ কারণে এবং জনগণের প্রকৃত স্বার্থে হয়েছে কিনা। এই পারফরমেন্স অডিট যদি আমরা ভালোভাবে না করতে পারি, তাহলে কিন্তু ব্যয়ের যথার্থতা বা যথাযথ ফল আমরা লাভ করব। আমি একটু যোগ করি কেবল ওনার সঙ্গে, এই যে ব্যয় ভিত্তিক আসলে মূল্যায়নটা খুব একটা সঠিক নয়। তার কারণ হলো, ধরুন একটি স্কুল করতে আমরা ব্যয় করি 4 কোটি টাকা, দেওয়া হলো যে একটি স্কুল হবে প্রাইমারি, তো 4 কোটি টাকা খরচ করে স্কুল হয়ে গেল, আপনি কিন্তু 100% সফল। স্কুলের শিক্ষক না হলো না, 3 বছর বিল্ডিংটি পড়ে থাকলো, এটি কিন্তু সফল হলো না 100% খরচ হওয়া সত্ত্বেও। কাজে হওয়া উচিত ফলাফল ভিত্তিক, যে উদ্দেশ্যে প্রকল্প না সেই উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা মূল্যায়ন, ওই প্রক্রিয়ায় কিন্তু আমরা যাচ্ছি এবং যাওয়া উচিত আমি মনে করি। এটি আমার যোগ করা ওনার সঙ্গে। আমি একটু যে প্ল্যানিং কমিশন কি, আমার যতটুকু জানা মতে পোস্ট ইমপ্লিমেন্টেশন একটা মনে হয় পারফরমেন্স ইভ্যালুয়েশন হয়, কমপ্লিশন রিপোর্ট, সেই পর্যায়ে আসলে কি দেখা হয়, মানে কতটুকু টাকা ব্যয় বরাদ্দ হলো সেই অংশটুকুই কি শুধু দেখা হয়, না পারফরমেন্স ইভ্যালুয়েশন মানে এতকাল যাবত আসলে আমরা ওই যেটা বলি ব্যয় ভিত্তিক এত % ব্যয় হয়েছে, এত % হয়েছে, এই ধারা মানে এইভাবে এটা বলা হয়ে থাকে। বাট এটা নিয়ে কিন্তু এখন চিন্তা ভাবনা হচ্ছে, প্রক্রিয়া উদ্ভাবন চেষ্টা চলছে যাতে ওই ফলাফল ভিত্তিক মূল্যায়ন করে, যে ফলাফলের কথা ডক্টর হাসান সাহেব বলেন, আমরাও মনে করি এটি যথাযথ, এটি ফলাফল ভিত্তিকই দেখা প্রয়োজন, এবং এই প্রক্রিয়াটা অগ্রসর হচ্ছে এখন। আমি একটা ছোট্ট তথ্য যোগ করি সাথে, যে কোনো এক বছর সম্ভবত সিপিটিতে আমি যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত কিছু অ্যানুয়াল পারফরমেন্স একটু দেখছিলাম। তা আমি যেটি করছিলাম যে প্রকল্পগুলো জেলা ভিত্তিক আমি স্ক্যাটার ডায়াগ্রামে পুট করছিলাম, এবং খুব ইন্টারেস্টিং যে স্ক্যাটার ডায়াগ্রাম যেটি চলে আসে, দেখা গেল বিশেষ বিশেষ 2-3টি জেলায় প্রকল্পের আধিক্য। আমি না আমার বলছি না, কিন্তু এই যে রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে এক ধরনের জেলাভিত্তিক প্রকল্পের যে প্রবণতা বা বেশি আধিক্য, সেটি কিন্তু রয়েছে। মজিম ভাই যে বিষয়টা তুললেন, ওই বিষয়টা আমি তুলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমরা গত কয়েকদিনও গণমাধ্যমগুলোতে দেখছি, বা আমাদেরও কাজ করতে যেটা দেখছি, যে যেই এলাকাতে বা যে জেলাতে মন্ত্রী নেই, সে এলাকাতে কাজ নেই, বা প্রভাবশালী মন্ত্রী নেই। একটা হচ্ছে মন্ত্রী নেই,
তারপর হচ্ছে তার পোর্টফোলিওটা কি, সেই অনুযায়ী কাজ বরাদ্দ হয়। না, এটার মধ্যে সত্যতা নাই আমি কথা বলবো না। আমার কাজ একেবারে পরিকল্পিতভাবে এলাকা ভিত্তিক এবং প্রয়োজন যাচ্ছে, তারপরে এমনটা বলা যাবে না। একটু প্রশ্নগত যোগ করি, সেটা হচ্ছে যে এক একটা মানে মেয়াদে এক একটি জেলা বা অঞ্চলের দিকে কাজের জেলা বা বিভাগ নয়, ঘটনাটা ঘটে যেভাবে, মানে আমার যেটা মনে হয় সেটি হলো, শোনেন, প্রত্যেক জনপ্রতিনিধির দক্ষতা, প্রত্যেক জনপ্রতিনিধি প্রকল্প নিয়ে আসার আবার একরকম কিন্তু দক্ষতা নয়। অনেকে 3টা-4টা করে নিয়ে এসে করিয়ে নিতে পারেন, আবার কেউ হয়তো ধরুন অতটা ঝড়ঝামেলা জানা বা করিয়ে নেন। মাইন্ডসেটও থাকে যে এই 5 বছরে আসলে ওই অঞ্চলটার দিকে আমরা তাকাবো, আর এই 5 বছর এই অঞ্চলের দিকে, সেভাবে তো আপনি দেখুন, এই সিলেটে অর্থমন্ত্রী এলাকায় প্রজেক্ট কম গিয়েছে, অথচ তিনি কিন্তু অর্থমন্ত্রী। কাজেই ঠিক ওইভাবে আগের অর্থমন্ত্রী সব কাজ শেষ করে আমরা কিছু গবেষণা করেছিলাম পলিসি রিসার্চ থেকে, এবং আমাদের কলিগ করেছিলেন গভর্নেন্স ইস্যুতে, সুস্পষ্ট যে যেখানে দুটো ফ্যাক্টর এখানে কাজ করে, যেখানে পাওয়ারফুল মন্ত্রী আছে সেখানে ডট সংখ্যা বেশি হয়, এবং সেটা সিলেট তো অবশ্যই পড়ে, বগুড়া পড়ে, এবং জায়গা পড়ে, গোপালগঞ্জ পড়বে, ভোলাও পড়বে, আছে, এগুলো আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, স্ট্যাটিস্টিক্যালি ওয়ান ক্যান প্রুভ। আরেকটা জিনিস হচ্ছে, যেখানে ওই স্থায়িত্বকাল, অর্থাৎ পাওয়ারফুল লোকেরা যদি বেশি দিন ওই পজিশনে থাকে, মানে টার্ম বাই টার্ম আসতেই থাকে, কন্টিনিউটি থাকে, সেখানেও আবার দেখা যায় অতিরিক্ত অ্যালোকেশন হয়। তো এটা কিন্তু পলিটিক্যাল ইকোনমির পার্ট, এটা ডেমোক্রেটিক প্রসেসে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করার উপায় নেই। নরেন্দ্র মোদী তার কনস্টিটিউয়েন্সিতে দিবেনই, রায়বেরেলিতে কংগ্রেস সরকার আসলে দিবেই, এটাই সত্য। তো যাই হোক, এটাকে ডিনাই করার কোনো উপায় নেই। তবে যেটা হচ্ছে যে যত বেশি মানে গণতান্ত্রিক প্রক্রিয়া বেশি চলবে, তত বেশি পিপলস পাওয়ারটা তখন ইনফোর্সড হবে। দেখা যাবে যে অন্যান্য যারা পাচ্ছে কম, তারাও তখন একটু গলা বাড়িয়ে তাদের দাবিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আমি একটু শেষের দিকে চলে এসেছি, আমাদের সময় প্রায় শেষের দিকে। মজিব ভাই, আপনি নিশ্চিত যে আমাদের কিছু মানে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখছি কিছু কিছু এলাকাতে সবসময় প্রভাবশালী মন্ত্রী থাকেন, আর অনেক জায়গা থেকে প্রতিমন্ত্রীও আসেন না হয়তো কোটা ভিত্তিক, সেই জায়গাগুলো তো অবহেলিত থেকেই যায়। সেভাবে সেই জায়গাগুলিতে স্কুল, কলেজ, হাসপাতাল, আমরা এভাবে স্বাস্থ্য খাত, সব জায়গাতে আমরা দেখছি যে তারা সবসময় পিছিয়েই থাকছে। হ্যাঁ, আসলেও তাই, যে এই জায়গাটি এখন পর্যন্ত অ্যাড্রেস করা যায়নি ঠিক মতো। আমার মনে হয় এই জায়গাটিতে যে কাজটি শুরু হয়েছিল, আমার মনে হয় অনেক দেরিতে শুরু হলো, সেটি হলো জেলা বাজেট করা। এবং জেলা বাজেটের কাজটি কিন্তু সরকার শুরুর দিকেই ঘোষণা করেছিলেন যে জেলাভিত্তিক বাজেট করবে। অর্থাৎ জেলাভিত্তিক বাজেট হলে যেটি খুব পরিষ্কার হবে কোন জেলায় আসলে কতটুকু বরাদ্দ যাচ্ছে এবং কি বরাদ্দ ব্যয় হচ্ছে। এবার যেমন টাঙ্গাইলের জন্য মডেল করা হলো, এই কাজটি যদি আরো আগে থেকে শুরু হতো, তাহলে এই যে রাজনৈতিক বিবেচনার বিষয়টি জেলাভিত্তিক অনেক বেশি পরিষ্কার হতো। সেক্ষেত্রে যখন সংসদে আলোচনা হতো, সেখানেও এটা অনেক ভালো বেশি আলোচনার খোরাক হতে পারত, এবং সেখান থেকে কিন্তু অনেক ট্রান্সপারেন্সি আসতো যে হ্যাঁ, যে কোন কোন জেলায় আসলে কি পরিমাণ বাজেট। সেই আমার মনে হয় যে শুরুর কাজ হিসেবে এই যে এক বছর এবার যেমন শুধু একটি জেলায় করা হয়েছে, এটি খুব দ্রুত আসলে সব জেলার জন্য জেলাভিত্তিক বাজেটে যাওয়াটা খুবই জরুরি। আগামীতে নিশ্চয়ই সেই অবশ্যই এটা আছে, এবং এটি বাস্তবসম্মত প্রস্তাব। আমার মনে হয় জেলাভিত্তিক বা আরো নিম্ন পর্যায়ে আমাদের বাজেটটা গেলে করা যায়, চাহিদাটা নিরূপণ ঠিক মতো হয়, এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রেও তখন একটা সমতা বা সাম্যতা অর্জনের একটা সুযোগ সৃষ্টি হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকের আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের নির্বাচনী তুষ্টি বিতরণী আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়।